আজ তোমাদের শোনাচ্ছি গল্প আন্না। এই গল্পটির লেখক শ্রী প্রণব কুমার গায়েন মহাশয়। এটি তার গ্যাড্ডোর বন্ধুরা নামক বই থেকে সংগৃহীত হয়েছে, যেখানে তিনি তার চেতনে অবচেতনে রয়ে যাওয়া বাল্যস্মৃতি রোমন্থন করে সুখ দুঃখ আনন্দ বিচ্ছেদের কোলাজ লিপিবদ্ধ করেছেন। তাহলে শোনাই গল্প আন্না। মিনুর আবদার এড়ানো গেল না। প্রায় 2 দশক পর শহর ছেড়ে গ্রামে আসতে হলো দুর্গা পুজো দেখার জন্য। মিনু আমার কনিষ্ঠা পুত্রী, শহরের একটা নামী স্কুলে পড়ে। মিনুর স্কুল এবার একটা প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। বিষয় ছিল গ্রামের দুর্গাপুজো। স্কুল থেকে ফিরে সেদিন মিনু কাগজ কলম নিয়ে সোজা আমার পড়ার টেবিলে হাজির। বাবা, দুর্গাপুজো সে আবার গ্রামের বা শহরের হয় নাকি? মিনুর মুখের দিকে তাকাই। ছোট্ট মেয়েটাকে কিভাবে বোঝাবো গ্রামে হয় দুর্গাপুজো আর শহরে যা হয় তা দুর্গোৎসব। ছোট্ট মিনুকে কোলে টেনে নিই। আমার যখন মিনুর বয়স, তখন গ্রামের দুর্গাপুজোর সেই ছবি যা আমার মনের গোপন ক্যানভাসে আজও অমলিন, সবটা সেদিন উপুর করে দিলাম। শহরে বেড়ে ওঠা, শহরের দুর্গোৎসবে অভ্যস্ত ছোট্ট মিনু সেদিন কি বুঝেছিল খেয়াল করিনি। আমি তখন সেই আমার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এক সময় আমার মিনু মা ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল। পরদিন স্কুল থেকে ফিরে পিঠের ব্যাগ ছুঁড়ে ফেলে দুদ্দার করে এক ছুটে মিনু আমার ঘরে ঢুকলো। বসার টেবিল ঠেলে শটান ঝাঁপিয়ে পড়লো আমার কোলের মধ্যে। বাবা, বাবা, প্রবন্ধ প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি। মিনুর গলায় ঝুলছে একটা সোনালী মেডেল, মাঝখানে জলজল করছে প্রথম স্থান। তখনই মিনু বায়না ধরেছিল, বাবা, এবার দুর্গাপুজো তোমার গ্রামে গিয়ে দেখব। মা, দিদি কারোর কোনো অজুর আপত্তি মিনুকে সেদিন টলাতে পারিনি। মা বলেছিল, মিনু, গ্রামে যেতে কিন্তু নৌকোয় চেপে নদী পার হতে হবে। নদীতে বড় বড় ঢেউ ওঠে, বৃষ্টিতে রাস্তায় কাদা হবে। দিদি বলেছিল, গ্রামের পুজোয় কিন্তু কোনো থিম নেই, লাইটিং নেই। আর মিনুর একটাই কথা, আমি যাব। রাস্তার দুধারে বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত, সবুজ এখন আরো গাঢ় সবুজ হয়ে উঠেছে। ওরা যে এখন গর্ভবতী। বাবা, এখানে কোনো অ্যাপ ক্যাব নেই? না মা, এখন তো তবু তোমরা ভ্যান রিক্সায় চড়ছ। আমাদের ছোটবেলায় এই পথ আমরা পায়ে হেঁটে যেতাম। বড় বড় চোখ মেলে মিনু বলে, বাবা, ভ্যান রিক্সাই ভালো। কেমন চারধার খোলা, যেতে যেতে চারপাশটা বেশ দেখা যায়, তাই না? মিনুর দু চোখ জুড়ে তখন শুধুই সবুজ সায়র। ওই দেখ মা, নদী। এবার আমাদের নদী পার হতে হবে। খেয়া নৌকো অপেক্ষা করছে। নদীর ওপারেই সেই হাট, হাটের মধ্যেই পুজো মণ্ডপ। গাছের ডগায় মাইক বাঁধা, ঢ্যামকুরকুর ঢাকের বাদ্যি বাজছে। সেই হাট খোলা। গত 20 বছরে বিশেষ কিছু পাল্টায়নি। পুজোর মণ্ডপ যেখানে ছিল সেখানেই আছে। পরিবর্তনের মধ্যে শুধু খড়ের চালার জায়গায় টিনের চালা হয়েছে। মণ্ডপের দুপাশে আগের মতোই দুটো কলা গাছ বসানো। কলা গাছের গোড়ায় দুটো জল ভরা কলসি, কলসির মুখে ধান ভরা মাটির সরা, সরার ওপর সিঁদুর মাখানো দুটো শীষ ডাব। মণ্ডপে প্রবেশ পথে ফুল, বেলপাতা, আমপাতা, বটপাতার শিকল। লাল শাড়ি পরা দুটো কুমারী হাউস তালপাতার পাখা হাতে ব্যজন করছে। পুরোহিত ধুনুচি নাচ করছেন। ওপাশে ঢাক,
কাঁধে ঢাকি, পাশে পোঁটলা কাঁধে কাশি হাতে সেই ছোট ছেলেটি। এখানে হাটের মাঝখানে বড় একটা শিরীষ গাছ ছিল, না এখন নেই, হয়তো ঝড়ের দাপটে হারিয়ে গেছে। হাটের মধ্যে সারি সারি চালাঘরগুলো তেমনি আছে। পুজোর কদিন এদিকটাতে কালী ময়রা শেখর ময়রারা মিষ্টির দোকান সাজাতো। ওই তো অনেকগুলো ময়রার দোকান বসেছে, দোকানে একটা ছেলে গজা মাপছে, হয়তো কালী ময়রার নাতি হবে। ছোট ছেলেগুলো বেলুন বিক্রি করছে, বেলুনের ভেতরে সাগুদানা ঢুকিয়ে কেউ ঝুমঝুমি বেলুন বানাচ্ছে, কেউ কেউ বানাচ্ছে জল বেলুন। ওই ছেলেটি সাপ বেলুনের মধ্যে আর একটা বেলুন ঢুকিয়ে পেঁচিয়ে কি সুন্দর ফুল বেলুন বানাচ্ছে। এই তো এদিকটায় সেই ভাজাভুজির দোকানগুলো, বাদাম ভাজা, ছোলা ভাজা, বেগুনি, ফুলুরি, পেঁয়াজি, আরো কত ভাজা। ওপাশে একজন পাঁপড় ভাজছে, আহা কি পেল্লাই সাইজের এক একটা পাঁপড়। বাচ্চাগুলো পাঁপড় কামড় দিচ্ছে আর ওদের পুরো মুখটাই পাঁপড়ের আড়ালে ঢেকে যাচ্ছে। বাবা, ও বাবা, হ্যাঁ, মিনুর ডাকে আমার চমক ভাঙে। বাবা, পাঁপড় খাবো। দেখো ওই মেয়েটা, ওই যে আন্টিটার পাশে দাঁড়িয়ে আছে, কত বড় একটা পাঁপড় খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। মিনুকে নিয়ে সেদিকেই এগোই। ভদ্রমহিলা বাচ্চা মেয়েটির হাত ধরে টেনে খেয়াঘাটের দিকে হাঁটতে শুরু করলেন। যেতে যেতে ঘাড় ঘুরিয়ে একবার পিছন দিকে তাকালেন। আশেপাশে তো কোনো লোক নেই। ভদ্রমহিলা তাহলে কি এতক্ষণ আমাদের লক্ষ্য করছিলেন? আমাদের আসতে দেখে কি তড়িঘড়ি মেয়েকে নিয়ে চলে গেলেন? কিন্তু কেন? আচ্ছা, ওই গোল চোখ দুটো আগে কোথাও দেখেছি দেখেছি কোথায়, কবে? প্রতিবেশী বাংলাদেশ স্বাধীন হয়েছে ৭১ সাল। ৪৭-এর পর আরো একবার উদ্বাস্তুর ঢল আছড়ে পড়ল সীমান্ত এলাকায়। সংখ্যায় এরা কত, সরকারি নথিতে তার সঠিক হিসেব আজও নেই। এদের বড় একটা অংশ এসেছিল রাতের আঁধারে নদী পেরিয়ে কাঁটাতারের বেড়া টপকে। ঠিকানাহীন, কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে কিচ্ছু জানে না, শুধু জানে বাংলায় যাচ্ছে। এক দুটো পরিবার এপার বাংলায় যাদের স্বজন ছিল, এ সময় তারা মুখ ঘুরিয়ে নিল। পথের ধারে পোড়ো ফাঁকা মাঠ, রেললাইন হলো এদের আশ্রয়। এরা রাতারাতি হয়ে গেল অনাথ মানুষের দল। সকলে এদের তখন করুণা করে, বাঁকা নজরে দেখে। আমাদের বাড়ির পাশাপাশি একটা পরিবার এলো। আমরা ছোটরা এদের সহ্য করতে পারতাম না, সন্দেহ করতাম, হিংসে করতাম। কিন্তু কেন হিংসে করতাম বলতে পারি না, কিন্তু করতাম। হয়তো আত্মশ্লাঘা বোধ করতাম। ওই পরিবারে ৯-১০ বছরের একটা মেয়ে ছিল। মেয়েটা প্রতিদিন একটা গামলা হাতে আমাদের বাড়িতে আসতো, দরজার ওপারে চুপচাপ দাঁড়িয়ে থাকতো। সকালে পান্তার আমানি আর দুপুরে ফ্যান নেওয়ার জন্য। আমার মাকে দেখতাম ফ্যানের মধ্যে এক মুঠো ভাত ইচ্ছে করেই ফেলে দিত, কারো নজরে পড়লে মা বলতো, ও হাত ফসকে পড়ে গেছে। আমার খুব রাগ হতো। মেয়েটা কালো না ফর্সা তার বোঝার উপায় ছিল না। রোদে পুড়ে খড়ি উঠে সাদা ফ্যাকাশে হয়ে থাকতো। শত ছিন্ন তালি দেওয়া ঝুলে পড়া একটা খাটো ফ্রক দিয়ে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করত। মেয়েটির বুকে লেপ্টে থাকতো একটা ১.৫ বছরের মতন বাচ্চা, হয়তো ভাই বা বোন হবে। দূর থেকে দেখলে ছাল ছাড়া ঝলসানো মুরগির লাশ বলে ভুল হতো। বাচ্চাটা যে জ্যান্ত একমাত্র তখনই বোঝা যেত যখন মেয়েটি ফ্যানের ভেতর থেকে হাত চুবিয়ে দুটো ভাত তুলে ওর মুখে দিত। বাচ্চাটা হাঁ করে ভাত দুটো মুখে নিয়ে আবার দিদির বুকে নেতিয়ে পড়ত। একদিন দুপুরবেলা মেয়েটা ফ্যানের গামলা হাতে বাচ্চাটাকে বুকে চেপে নিয়ে ফিরছিল। পেছন থেকে মা ডাক দিয়ে বলল,
আন্না, কাল একটু তাড়াতাড়ি আসবি। মেয়েটি দাঁড়িয়ে পিছন ঘুরে ঘাড় নাড়ল। সামনে ঘুরে আমাকে দেখে মেয়েটি পথের ধার ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। আমি এদিক সেদিক তাকিয়ে দেখলাম, না, আশেপাশে কেউ নেই। এগিয়ে গেলাম, আচমকা মেয়েটির বুকে সজোরে দিলাম এক ধাক্কা। মেয়েটি টাল সামলাতে পারল না, ফ্যানের গামলাটা ছিটকে পড়ল, চৌচির হয়ে ছড়িয়ে পড়ল। বুকে লেপ্টে থাকা বাচ্চাটাকে প্রাণপণে জড়িয়ে মেয়েটি আছড়ে পড়ল। ওর গোল গোল চোখ দুটো আমার মুখের উপর, দৃষ্টি জুড়ে এক পৃথিবী জিজ্ঞাসা। মেয়েটির দৃষ্টিতে কি ছিল? মিনতি, ঘৃণা, ক্ষোভ, না আরো কিছু? মনে পড়েছে আমার, মনে পড়েছে এ সেই চোখ, এ সেই দৃষ্টি, শত সহস্র দৃষ্টির ভিড়ে যা আজও মিলিয়ে যায়নি। আজও মনের গোপন কন্দরে অনেক বাতিল কাগজের স্তূপে চাপা পড়ে আছে। সজোরে মিনুর হাত চেপে টানতে টানতে বললাম, চল মা, তাড়াতাড়ি চল, একবার খেয়া ঘাটে যাই। ততক্ষণে খেয়া নৌকো ছেড়ে গেছে। নৌকোয় অনেক যাত্রীর ভিড়। ভিড়ের মধ্যে একজন ঘোমটা খুলে পাড়ের পানে চেয়ে আছে, অপলক। শেষ হলো গল্প আন্না। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা থামস আপ দিতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে গল্পগুলো আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সাথে থেকো।